শুল্ক ইস্যুতে মার্কিন সরকারের সাথে আলোচনা আরও শক্তিশালী হওয়ার প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা। এজন্য অর্থনীতির স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে এক হওয়ার তাগিদ দিয়েছেন তারা। বিকেলে রাজধানীর একটি হোটেলের সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর আয়োজনে এক বৈঠকে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। পরে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান আমির খসরু। বলেন, শুল্ক ইস্যুতে সমন্বিত উদ্যোগ দরকার, এত বড় বাজার হারাতে চান না ব্যবসায়ীরা। বৈঠকে অংশ নেন পোশাক, চামড়া সহ নানা খাতের ব্যবসায়ীরা। আলোচনায় অংশ নেন ইন্টারন্যাশনাল চেম্বারের সভাপতি মাহবুবুর রহমান, বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ারুল আলম পারভেজ, এফবিসিসিআর সাবেক সভাপতি একে আজাদ, বিএনপি নেত্রী শেমা ওবায়দ সহ অনেকে। পুরো দেশের আগামী দিনের অর্থনীতি, আগামী দিনের আমাদের মানুষের কর্মসংস্থান, জীবনযাপন অনেক কিছু জড়িত। এই জন্য এবং অন্যান্য দেশের সাথে আমাদের যে সম্পর্ক আছে সবাই সবকিছু মিলিয়ে এটা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে এটার একটা সুষ্ঠু সমাধান দরকার। এই জন্য আমরা বসেছি আজকে আলোচনায়। যুক্তরাষ্ট্রের শুল্ক এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠক করেছেন ব্যবসায়ীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আলোচনা হয়েছে, যেখানে আমাদের বাণিজ্য সচিব, বাণিজ্য উপদেষ্টা গতকালকে ব্রিফিং করেছেন। তো এই বৈঠক নিয়ে ব্যবসায়ীদের একটা অভিযোগ ছিল যে এবারের বৈঠকে ব্যবসা বাণিজ্যের প্রতিনিধিরা খুব একটা ছিল না, অর্থাৎ ব্যবসায়ী প্রতিনিধিরা ছিল না। সেক্ষেত্রে সামনে যে আলোচনা হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রে, সেখানে ব্যবসায়ী প্রতিনিধিরা কি প্রত্যাশা করছেন, তারা অংশ নেওয়া কতটা জরুরি বলে মনে করছেন? হ্যাঁ, সেই বিষয়টি আসলে আলোচনার যেই প্রয়োজনীয়তা সেটি উপলব্ধি করেই আসলে এখানে ব্যবসায়ীরা বসেছেন এবং সেখানে এই ব্যবসায়ীদের নেতৃত্ব দিয়েছেন সাবেক বাণিজ্য মন্ত্রী এবং বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি নেত্রী শেমা ওবায়েদ এখানে উপস্থিত ছিলেন। তাদেরই মূলত এই আলোচনাটির আয়োজন করা হয়েছে এবং তার নেতৃত্বে এখানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোর নেতারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। আমরা সাবেক এফবিসিসিআর সভাপতি একে আজাদকে আমরা দেখেছি, মাহবুবুর রহমান ইন্টারন্যাশনাল চেম্বারের সভাপতি সহ এবং চামড়া খাতে আমরা আরও কিছু ব্যবসায়ী তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। যে বিষয়টি নিয়ে আসলে যে ট্রাম্পের শুল্ক আরোপের পরপরই কিন্তু যে উদ্বেগ কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে দেখা দিয়েছে, ব্যবসায়ীদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের যে একটা উদ্বেগ, সেইটিকে কেন্দ্র করে কিন্তু বাণিজ্য উপদেষ্টা কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে এই আলোচনা কিন্তু করেছেন এবং সমঝোতার বিষয়ে কিন্তু তারা কিন্তু যে অগ্রগতি হয়েছে সেইটি নিয়েও কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীদেরকে জানিয়েছেন এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে। পরবর্তীতে তারা আসলে ব্যবসায়ীরা আজকে যেই বিষয়টি জানিয়েছেন, তারা বলছেন অন্তর্বর্তী সরকার যে আলোচনা চালিয়ে যাচ্ছে ট্রাম্পের শুল্ক ইস্যুতে, সেক্ষেত্রে তাদের যে আলোচনার যে বিষয়বস্তু সেটিকে কেন্দ্র করে কিন্তু এই আলোচনাটি আসলে আরও জোরদার হওয়া জরুরি বলে তারা মনে করছেন। অর্থাৎ সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে ব্যবসায়ীদের পাশাপাশি এখানে যেহেতু অর্থনীতির কথাটি আসলে জড়িত আছে, বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ করে পোশাক খাদ্য যেই রপ্তানিতে বড় অবদান রাখে, সেক্ষেত্রে পোশাক খাতের ব্যবসায়ীরাও কিন্তু সেই উদ্বেগটা জানিয়েছেন। আলোচনা যদি আরও শক্তিশালী করা যায়, সেক্ষেত্রে বাংলাদেশের যে আলোচনা, বাংলাদেশের যে নেগোসিয়েশনটি করা হচ্ছে শুল্ক নিয়ে, সেক্ষেত্রে তাহলে আরও ইতিবাচক প্রভাব কিন্তু পড়বে। পাশাপাশি অর্থনীতি নিয়ে উদ্বেগ যেহেতু রয়েছে, এখানে বিশাল জনগোষ্ঠীর কিন্তু কর্মসংস্থান পাশাপাশি অন্যান্য যে ব্যবসা রয়েছে, সেটিকে কেন্দ্র করে কিন্তু একটি উদ্বেগ আমাদের ব্যবসায়ীদের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে তারা বলছেন এই আলোচনাটি যদি আরও শক্তিশালী করা যায়, বিশেষ করে রাজনৈতিক দলগুলোকেও সাথে নিয়ে তাদের মতামত, তাদের পরামর্শকে জোর দিয়ে যদি এই আলোচনাটি আরও এগিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে ট্রাম্পের যে শুল্ক আরোপ, সেক্ষেত্রে যে নেগোসিয়েশনের জায়গাটি। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ রানা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে ১১১ কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তারও অনুমোদন দেওয়া হয়। দুপুরে সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।
2024 সালের জুলাই অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন, শহীদদের স্মারক ও আওয়ামী লীগ সরকারের নিপীড়নের ঘটনা তুলে ধরতে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত গত বছরের ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন হয়। আগামী 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হবে। কার্যক্রম সমাপ্ত করতে যে ধরনের নির্মাণ বা সংস্কার কাজ করতে হবে সেই কাজ হবে সরাসরি ক্রয় পদ্ধতিতে। ব্যয় হবে প্রায় 111 কোটি 19 লাখ 81 হাজার টাকা। 5 আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন ওই জুলাই স্মৃতিঘরের কিছু কনস্ট্রাকশন, স্মৃতি জাদুঘরের ব্যাপারে আমরা অ্যাপ্রুভ করেছি কিছু কাজ, সেটা 5 আগস্টের মধ্যে সম্পূর্ণ। কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা জানেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে হওয়া চুক্তিতে কিছু অসঙ্গতি ছিল জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এ সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আইনি সহায়তার অনুমোদন দেয়া হয়েছে। অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যাতে এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা ইস্যু করি, এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার, এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি। এদিকে দেশের জ্বালানি চাহিদা মেটাতে 556 কোটি 76 লাখ 50 হাজার 906 টাকা ব্যয়ে কাতার থেকে এক কার্গো এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছরের ব্যবধানে চালের দাম বেড়েছে 15% বেশি, আর এক মাসে মানভেদে কেজিতে দাম বেড়েছে 3 থেকে 8 টাকা। পাইকারি বিক্রেতারা বলছেন, নতুন চালের ভরা মৌসুমে বাজারে এমন অস্থিরতা আগে দেখা যায়নি। তাদের দাবি, চাল সরবরাহ কমিয়েছেন মিলাররা। খাদ্য উপদেষ্টা জানান, বাজারে নজরদারি আছে, ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হলেই দাম কমবে। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আড়তগুলোতে থরে থরে সাজানো নতুন চালের বস্তা, কিন্তু অন্য বছরের মতো দামে বোরো মৌসুমের চালের ইতিবাচক প্রভাব পড়েনি। উল্টো এক মাসে প্রতি কেজি নাজির, মিনিকেটের মতো সরু চালের দাম বেড়েছে 7 টাকা। এ সময় আটাশ, গুটি স্বর্ণা ও অন্যান্য মোটা চালের কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। সুপরিচিত ব্র্যান্ডের চালের দামই বেড়েছে সবচেয়ে বেশি। কোরবানি ঈদে আর এই মাসে মনে করলেন চিকন চালের উপরে 8-9 টাকা, আর যেটা মোটা আমাদের একদম মোটা হাইব্রিড বা একটু চিকন পাইজাম বলে এগুলো 4-5 টাকা বাড়ছে। অর্ডার তো নেই, অর্ডার ক্যান্সেল করে না। অর্ডার দিলে অর্ডার নেয়, চাল 2 সপ্তাহ পরে যদি নেন তাহলে টাকা টিটি করে, না যদি না নেন তাহলে থাক। মারে কি 25 পয়সা, আটা না 1 টাকা 1.5 টাকা এরকম করে। এবার বাইরে গেছে একদম 1 আট আসছে 5-7 টাকা 8 টাকা, চিকন চালটা বেশি বাড়ছে। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, বছরের ব্যবধানে সরু চালের কেজিতে বেড়েছে 10 থেকে 14 টাকা, আর মোটা চালের দাম বেড়েছে 7 টাকা পর্যন্ত। দীর্ঘ সময়ের বাড়তি দামে নিম্ন আয়ের মানুষ পড়েছেন চাপে। দোকানদারের বেচা কেনা কমে গেছে, আমাদেরও ইনকাম কমে গেছে। আমাদের খরচও বাড়তি, যে ইনকাম হয় তাতে আমাদের সংসার চলে না। 100 টাকা চাল কিনছি মিনিকেট, তখন ছিল আরো 200 টাকা কম, আজকে নিতে আসছি 200 টাকা আরো বেশি। তবে বাজারে চালের দাম চড়া মানতে নারাজ খাদ্য উপদেষ্টা। তার মতে, বোরো মৌসুমে সরকারের চাল সংগ্রহের প্রভাবে দাম কিছুটা ঊর্ধ্বমুখী। সামান্য কিছু বেড়েছে, প্রতি বছরের জিনিসপত্র দাম কিছু কিছু বাড়ে, তার যাতে না বাড়ে তার জন্য আমরা তীক্ষ্ণ নজর রাখছি। আমরা আগামী মাস থেকে ইনশাল্লাহ ওএমএস চালু করব, তারপরে আপনার নিরাপদ খাদ্য বান্ধব কর্মসূচি চালু করব, এতে করতে মার্কেটে ডিমান্ড কমবে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, জুলাই মাসের শুরুতে সরকারি গুদামে চালের মজুদ 15,41,000 টন, যা গত বছরের একই সময়ের চেয়ে 4,81,000 টন বেশি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আগস্ট থেকে দেশের 55 লাখ দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার 15 টাকা দরে মাসে 30 কেজি করে চাল পাবে। 6 মাস এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে সচিবালয়ে ক্রয় কমিটির সভা শেষে তিনি এই কথা জানান। উপদেষ্টা বলেন, ঘাটতি মেটাতে 4 লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। সরকার দরিদ্র জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিয়মিতভাবে কাজ করছে। আগামী মাস থেকে জানুয়ারি পর্যন্ত প্রতি মাসে 30 কেজি করে চাল বিতরণ করা হবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী চাল দেয়া হবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর, এই 4 মাস। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে কর্মসূচি স্থগিত থাকবে। পরবর্তীতে আবারও বিতরণ করা হবে ফেব্রুয়ারি ও মার্চে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও বন্যার প্রভাব মোকাবেলায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে বলেও জানান উপদেষ্টা। আমরা প্রত্যেকটা পরিবার 30 কেজি করে, গতবার 50 লাখ পরিবার পেতেন, মাননীয় অর্থ উপদেষ্টা এটাকে এবার 55 লাখ করে দিয়েছেন। এই 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। এরপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি, মার্চ পাবে, এইভাবে এটা হবে। কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে আবারও বাড়তে শুরু করেছে ডলারের দাম। একদিনে ডলারের দাম বেড়েছে 1 টাকা 40 পয়সা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংকগুলোতে আজ প্রতি ডলার সর্বোচ্চ বিক্রি হচ্ছে 121 টাকা 50 পয়সায়, আর সর্বনিম্ন দাম ছিল 120 টাকা 80 পয়সায়, যা গতকাল ছিল যথাক্রমে 120 টাকা 10 পয়সা ও সর্বনিম্ন দর 119 টাকা 50 পয়সা। রপ্তানিকারক ও রেমিটেন্স প্রেরণকারীদের স্বার্থ রক্ষায় গতকাল 18টি ব্যাংক থেকে 170 কোটি ডলার কিনে নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। দেশে প্রবাসী আয়ের প্রবাহ ও রেমিটেন্স আয় বাড়লেও ডলারের চাহিদা কমেছে, ফলে মার্কিন ডলারের দাম টাকার তুলনায় কমতে শুরু করেছিল। এই পরিস্থিতিতে দাম ধরে রাখতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। এই যে রেমিটেন্স যারা প্রেরণ করে তারা তো একটু 1-2 টাকা করে বেশি রেট পেলে অবশ্যই উৎসাহিত হয়, যদিও সরকার থেকে 2.5% করে প্রণোদনা দেওয়া হচ্ছে, কিন্তু যদি রেটটা কমে যায় তবে তারাও তো ক্ষতিগ্রস্ত হবে। এবং তারা যারা ইনফর্মাল সেক্টর ছেড়ে ফর্মাল সেক্টর, দ্যাট ইজ ব্যাংকিং সেক্টর দিয়ে টাকা পাঠানোর অভ্যাস করে তুলছিল, এই অভ্যাসটা যদি তাদের আবার বাধাগ্রস্ত হয় তবে আবারও আমাদের রেমিটেন্সে একটা বড় ঘাটতি বা ধাক্কা লাগার আশঙ্কা আছে। ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক। 15 জুলাইয়ের মধ্যে মাসুদ ও তার পরিবারের সদস্যদের নামে অথবা তাদের স্বার্থের সাথে সম্পর্কিত অন্য কোনো নামে থাকা অ্যাকাউন্টের সমস্ত প্রাসঙ্গিক তথ্য এবং নথি জমা দিতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU। এসব তথ্যের মধ্যে অ্যাকাউন্ট খোলার ফর্ম, হালনাগাদ লেনদেন বিবরণী, সঞ্চয়পত্র ও বন্ড সংক্রান্ত কাগজপত্র, লকার সুবিধার তথ্য, শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর ফাইল, ক্রেডিট কার্ড, প্রিপেইড ও গিফট কার্ডের বিবরণী এবং 5 লাখ টাকার বেশি লেনদেনের ভাউচার অন্তর্ভুক্ত রয়েছে। তার এবং তার পরিবারের অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছে BFIU থেকে। এখন তার বিরুদ্ধে কি এমন কোনো অভিযোগ আসলো কিনা, বিশেষ করে BFIU যখন কোনো একটা কেস হ্যান্ডেল করে সেখানে মানি লন্ডারিংয়ের ইস্যুটা চলে আসে, তা না হলে তো সেখানে তার BFIUতে সেখানে হস্তক্ষেপ করার কথা না। এখন BFIU বলতে পারবে যে কোন পার্সপেক্টিভে বা কোন অভিযোগের প্রেক্ষিতে তারা এই সিদ্ধান্তটা নিল। প্রকাশ্যে বদলি আদেশের কাগজ ছিঁড়ে ফেলার ঘটনায় এনবিআরের 8 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত রাষ্ট্রপতির এক আদেশে তাদের বরখাস্ত করা হয়। এতে বলা হয়, বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় 8 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন যুগ্ম কর কমিশনার মাসুদা খানম, মুরাদ আহমেদ, মোর্শেদ উদ্দিন খান, মোনালিসা শাহরিন সুস্মিতা, আশরাফুল আলম প্রধান, উপ কর কমিশনার শিহাবুল ইসলাম, নুসরাত জাহান শমী এবং ইমাম তাওহিদ হাসান শাকিল। এর আগে এনবিআরের আন্দোলন কেন্দ্র করে কয়েকজনকে বদলির আদেশ দেয়া হয়, কিন্তু বদলির আদেশ না মেনে এনবিআরের সামনে আদেশের কাগজ ছিঁড়ে ফেলেন এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তারা। তথ্য প্রযুক্তি জ্ঞান নির্ভর যুব শক্তি ছাড়া দেশে টেকসই উন্নতি সম্ভব নয়। তাই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ সমাজের এসব দক্ষতা বাড়াতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবছর দিবসটির প্রতিপাদ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবদের ক্ষমতায়ন। অনুষ্ঠানে জাতীয় দক্ষতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় জানানো হয়, বিজয়ীদের মধ্য থেকে সেরা কয়েকজন চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতার আসরেও অংশ নেবেন। এ সময় বক্তারা বলেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিশ্বমানের প্রশিক্ষণে জোর দিচ্ছে, যা দেশে বিদেশে কর্মসংস্থানে ভূমিকা রাখছে। অনুষ্ঠানে লাইভ অফ অপরচুনিটি প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। এ সময় মুখ্য সচিব জানান, প্রধান উপদেষ্টা চাকরির পাশাপাশি তরুণদের উদ্যোক্তা উন্নয়নেও জোর দিচ্ছেন। জ্ঞানের দক্ষতা, প্রযুক্তির উপর দখল,
এটা যত তাড়াতাড়ি আমাদের তরুণরা অর্জন করতে পারবে তত তাড়াতাড়ি আমাদের এই দেশ একটা নতুন জায়গায় গিয়ে উপনীত হতে পারবে। মানুষ যেখানে দক্ষতা অর্জন করতে পেরেছে, বিশেষ করে যুব শক্তি, সেখানেই আপনার সেই দেশগুলো এগিয়ে গেছে। কিছু ই কমার্স এবং ক্লাউড ফান্ডিং ভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার ঘটনা বেড়েছে। তাই এসব প্রতিষ্ঠানের অর্থ ও তথ্য আদান প্রদানের ক্ষেত্রে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কিছু ই কমার্স, ব্যবসায়িক প্ল্যাটফর্ম এবং ক্লাউড ফান্ডিং ভিত্তিক প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে উচ্চ রিটার্নের লোভ দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করছে। এর মাধ্যমে অনেক সময় ব্যক্তিগত তথ্য জালিয়াতি করে হজ, সোশ্যাল সেফটি নেট, ভাতা বা ভুয়া সরকারি প্রণোদনার নামে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। তাই এ ধরনের প্রতারক প্রতিষ্ঠানের সাথে কোনো ধরনের আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি কেউ এ ধরনের লেনদেনে জড়িয়ে ক্ষতিগ্রস্ত হন, তবে এর দায়ভার সম্পূর্ণভাবে তার উপর বর্তাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিআইএন নেয়ার পরেও গত অর্থ বছরে আয়কর রিটার্ন দাখিল করেনি প্রায় ৭২ লাখ করদাতা। এছাড়া রিটার্ন দাখিল করলেও কোনো আয়কর পরিশোধ করেননি ৩০ লাখ করদাতা, জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার জুলাই মাসে রাজস্ব আহরণ পর্যালোচনা সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভায় আয়কর আদায় বাড়াতে রিটার্ন না দেয়া ৭২ লাখ এবং আয়কর রিটার্ন বিবরণী দেওয়ার পরও পরিশোধ না করা ৩০ লাখ করদাতাকে নিয়ে কাজ করার নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। এই ১ কোটি করদাতার কাছ থেকে তাদের সামর্থ্য অনুযায়ী কর আদায় করতে পারলে আয়কর খাতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে জানান তিনি। পাশাপাশি নতুন করদাতা খুঁজে বের করতে জরিপ কার্যক্রম জোরদারের নির্দেশনাও দেন এনবিআর চেয়ারম্যান। সোমবার প্রথমবারের মতো $1,20,000 সীমা ছাড়ালো ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। তবে মঙ্গলবার সকালে দাম কিছুটা নেমেছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সোমবার ৩% বেশি বেড়ে একটি বিটকয়েনের দাম দাঁড়ায় $1,22,531 মার্কিন ডলার। গত এক সপ্তাহে ক্রিপ্টোকারেন্সিটির দাম বেড়েছে 10%-এরও বেশি। এতে বিটকয়েনের বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে $2,41,000 কোটি মার্কিন ডলারে। এটি বর্তমানে বিশ্বে পঞ্চম মূল্যবান সম্পদ হিসেবে জায়গা করে নিয়েছে। অ্যামাজন ও গুগলের মতন কোম্পানিকেও পেছনে ফেলে দিয়েছে বিটকয়েন। দামের পাশাপাশি বেড়েছে লেনদেনও। সোমবার বিশ্ববাজারে এই ক্রিপ্টোকারেন্সির লেনদেন বেড়েছে 33.12%। বাংলাদেশে বিটকয়েন বেচা, কেনা বা ব্যবহারের অনুমোদন নেই। শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক বেড়েছে 0.36 পয়েন্ট। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 89 কোটি টাকার বেশি। শেয়ার দর বেড়েছে প্রায় 41 ভাগ প্রতিষ্ঠানের। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 5.89 পয়েন্ট। মঙ্গলবার দিনের শুরু থেকেই ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 30 মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় 12 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চলতে থাকে সূচকের উত্থান পতন। তবে দিন শেষে ডিএসইএক্স সূচক 0.36 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5062 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয় 653 কোটি 69 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় 89 কোটি 31 লাখ টাকা। হাত বদলে অংশ নেয়া 395টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 163টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 156টি এবং অপরিবর্তিত 76টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সিপাল বিচ রিসোর্ট, দ্বিতীয় অগ্নি সিস্টেমস, তৃতীয় অবস্থানে মুন্নু সিরামিক্স। শতাংশের দিক থেকে দরভিত্তির তালিকায় প্রথম অ্যাপেক্স স্পিনিং, মনস্পুল বাংলাদেশ দ্বিতীয়, তৃতীয় অবস্থানে অ্যাপেক্স ট্যানারি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 5.89 পয়েন্ট কমে অবস্থান করছে 14,091 পয়েন্টে। লেনদেন 4 কোটি 71 লাখ টাকা শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের, বিনিময় হয়েছে 122 টাকা 70 পয়সা। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হচ্ছে 169 টাকা 76 পয়সায়। কমেছে ইউরোর দর, বিনিময় হচ্ছে 147 টাকা 57 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে সৌদি রিয়ালেরও, বিনিময় হচ্ছে 32 টাকা 88 পয়সায়। বেড়েছে আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হচ্ছে 33 টাকা 58 পয়সায়। কমেছে কুয়েতি দিনারের দর, বিনিময় হচ্ছে 403 টাকা 56 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে 29 টাকায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।